26-এর আগে ফের হুমায়ুন আঁচে ফুটছে মুর্শিদাবাদ। নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুনের ছেলে। পুলিশকে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, তরজা উঠেছে চরমে। অন্যদিকে আগামীকাল দুর্গাঙ্কনের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে এক্স্যান্ডেলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন, রাজনীতির পারদ চড়ছে এসআইআর এর শুনানি নিয়েও। ফের বিএলও মৃত্যুর অভিযোগের মধ্যে এসআইআর শুনানিতে চূড়ান্ত হয়রানির অভিযোগ করছেন সাধারণ মানুষ। আর এই আবহে বিএলএ 2দের ফের ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আলোচনার জন্য অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো হুমায়ুন কবিরের নিরাপত্তায় মোতায়েন পুলিশের কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। আটকও করা হয়েছে তাকে। বিধায়কের বাড়ি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে সাইবার ক্রাইম সেল। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। ফের আলোচনার কেন্দ্রে হুমায়ুন কবির। মুর্শিদাবাদে তার বাবরি মসজিদ তৈরির প্রস্তাব ঘিরে শোরগোল পড়ে গেছিল। এবার হুমায়ুন কবিরের নিরাপত্তায় মোতায়েন পুলিশের কনস্টেবলকে মারধরের অভিযোগে বিধায়ক পুত্রকে আটক করা নিয়ে বাঁধল হুলস্থুল কাণ্ড। রবিবার সকালে রেজিনগরের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে যায় পুলিশ। আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বিধায়কের ছেলে গোলাম নবী আজাদকে, যিনি তৃণমূল পরিচালিত বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। অভিযোগ, হুমায়ুন কবিরের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও কনস্টেবল জুম্মা খানকে বেধড়ক মারধর করেন বিধায়ক পুত্র ও তৃণমূল নেতা গোলাম নবী আজাদ। হুমায়ুন কবির আর বিতর্ক যেন পিছু ছাড়ে না। হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী ছুটি চাইতে গেলে বিবাদে জড়িয়ে পড়েন হুমায়ুন কবির এবং তার ছেলের সঙ্গে। তারপরে গড়ালো জল অনেক দূর। শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হলো। যদিও এই দাবি উড়িয়ে পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল, তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি, তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরবো। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে খেলতে যাচ্ছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, রবিবার সকালে হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী কনস্টেবল জুম্মা খান অভিযোগ জানিয়েছেন, তিনি ছুটি চাইতে গেলে তাকে বেধড়ক মারধর করেন হুমায়ুন কবিরের ছেলে রবিন। হুমায়ুন কবিরের অফিসের নিচের তলায় সকলের সামনে এই ঘটনা ঘটে। ছেলেকে আটক করার খবর পেয়ে তড়িঘড়ি শক্তিপুর থানায় আসেন হুমায়ুন কবির। প্রায় 1 ঘন্টা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন। এরপরই সুর নরম করেন ভরতপুরের বিধায়ক। এবার শাসক দলের বিরুদ্ধে গেছি, এসব ছোটখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। বৃহস্পতিবার দিন আপনার কর্মসূচি কি ঠিক থাকছে? না 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 না, আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে 4 গাড়ি 5 গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে, তখন আমি বলেছিলাম। কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে। সরকারি কর্মীর কাজে বাধা, সরকারি কর্মীকে নিগ্রহ সহ একাধিক জামিনযোগ্য জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। ছুটি চাওয়ার অপরাধে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তার গায়ে হাত তোলা হয়, ধাক্কা মারা হয়। এবার সরকারি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুললে পুলিশ তো রসগোল্লা খাওয়াবে না, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। উনি প্রার্থী সামলাতে পারেন না, নিরাপত্তারক্ষী সামলাতে পারেন না, উনি এসেছেন বাংলা সামলাতে। বাংলার মানুষ বোকা না নির্বোধ? এই গোটাটাই হুমায়ুন কবিরের খবরের শিরোনামে থাকার চেষ্টা মাত্র, আর কিছু নয়। একদম অবৈধ কাজ করছে। বিএনএসএ দেখবেন 35-এ নোটিশ দিতে হয়, ওখানেও যেটা করেছে পুলিশ রাজ। তবে হুমায়ুন কবিরই বলতে পারবে, কিন্তু গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। সব মিলিয়ে ফের বিতর্কে জড়ালেন হুমায়ুন কবির, জানিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ যে ঘটনা ঘটলো, একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ আপনি দেখলেন। সেখানে পুলিশের বিরুদ্ধে একেবারে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। আর এবার যে তথ্য সামনে এলো, হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দিল পুলিশ। দেখুন, প্রথম কথা, এই যে এলিগেশনটা, এটা যদি আজকে হুমায়ুন কবির যদি সাসপেন্ডেড না হতো তাহলে কি এটা হতো? আপনি নিজে আক্সড কনসেপ্ট সাধারণ মানুষের কাছে একদম স্পষ্ট, 2+2=4। যদি আজকে শাসক শ্রেণীতে যদি আজকে সাসপেন্ডেড না হতো তাহলে কেসটা হতো। এবার আপনি বলি যে পিএসও, পাবলিক যেটা পার্সোনাল সিকিউরিটি অফিসার, তাদের কতগুলো নিয়ম আছে। নিয়ম হচ্ছে গিয়ে সে কখনো সিকিউরিটি হতে পারে, কিন্তু কখনো উইদাউট দ্য পারমিশন অ্যান্ড টেকিং পারমিশন ফ্রম দ্য অথরিটি কখনো ঢুকতে পারে না।
সে যে আজকে ঢুকলো, এটা আমি আপনাকে মনে করি যে এটাকে যে হাউস ট্রেসপাসে ধরতে পারেন, ক্রিমিনাল ট্রেসপাস ধরতে পারেন, কিন্তু সে যে ঢুকেছে ছুটি পাওয়ার জন্য, এবং ছুটি পাওয়ার জন্য যদি সে অন্যায় কিছু করে থাকে, তাহলে হুমায়ুন কবিরের উচিত হচ্ছে কি ডিস্ট্রিক্ট এসপিকে কমপ্লেন জানানো, ওসিকে কমপ্লেন জানানো। তাহলে তার অধিকারটা কি করে এলো যে তাকে অ্যাসল্ট করা? পুলিশ তদন্ত করছে, নন বেলেবল সেকশন দিয়েছে, সেটা তাদের দায়িত্ব, সেখানে আমি আসছি না। কিন্তু আমি আপনাকে ম্যাডাম একটা কথা বলি, যে আজকে যে পরিবেশটা সৃষ্টি হয়ে গেছে, আইন একজন এমএলএ সে আজকে অ্যাসল্ট করছে, যেটা আপনারা দেখাচ্ছেন, আইনটা সে নিজে হাতে নিয়ে নিচ্ছে, একজন বিং এমএলএ। তাহলে এবার আপনি বলুন, নাগরাকাটা যে একজন এমপিকে যে অ্যাসল্ট করা হলো, আজকে যে পরবর্তীকালে প্রধানমন্ত্রী বলার পরে তারপরেও অ্যাসল্ট করা হলো, কারণ পরিবেশটা সম্পূর্ণ দূষিয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল আমি বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কনসার্ন অথরিটি যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে যে লোকাল থানাকে জানাবে, এসপিকে জানাবে, সেই জায়গায় যাচ্ছে না, আইনটা হাতে নিয়ে নিচ্ছে। অতএব আমি মনে করে থাকি যে আজকে হুমায়ুন কবির যে ঘটনা করেছে বা তার ছেলে যে করেছে, আইন যদি সেরকম থাকে করুক, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন জনপ্রতিনিধি যদি আজকে আইন হাতে নিয়ে নেয়, একজন সিকিউরিটি পুলিশ অফিসার যে পিএসও আপনি বলছেন, সেটা যদি করে থাকে, সেটা কিন্তু আমি মনে করতে খুব অন্যায় কাজ করেছে, এটা কিন্তু উনি করতে পারেন না। অর্থাৎ আপনি বলছেন অরিন্দম বাবু যে পুলিশের গায়ে যেমন হাত তুলেছেন হুমায়ুন কবির ও তার ছেলে, সেটা যেমন অন্যায়, তেমন পুলিশ এক্ষেত্রে অতি সক্রিয়তা দেখাচ্ছে বলে আপনি মনে করছেন, কারণ শাসক দল বিরোধী বলে। আমি এখানে অর্ণবের কাছে আসব। অর্ণব, এটা তো বিরোধীরা বারবার করে বলছে, শুধু অরিন্দম বাবু নন, যেহেতু শাসকের বিরোধী স্বর হয়ে গেছেন এখন হুমায়ুন কবির, তাই এই অতি সক্রিয়তা পুলিশের, তাই, এবং হুমায়ুন কবির বলেছেন 43 বছর ধরে রাজনীতি করতে, সুতরাং এইসবে আমি অভ্যস্ত আছি। দেখুন, হুমায়ুন কবির তো নিজেকে ঘোষণা করেছেন উনি হচ্ছেন স্বঘোষিত বাংলার মুসলমানদের হচ্ছেন উনি মসিহা, এটা ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত ইলেকশন হয়নি, উনি বলছেন পশ্চিমবাংলার রাজনীতি আমি নিয়ন্ত্রণ করব। তা যে লোকটা এত বড় দাবি করছে, সে যখন তার নিরাপত্তারক্ষী যিনি একজন কর্তব্যরত কনস্টেবল তার বিরুদ্ধে এরকম আচরণ করে, তাহলে তো বাংলার মানুষের এক্ষুনি বোঝা উচিত যে কোন ধরনের মানুষ উনি, এবং উনি যদি সত্যি সত্যি হাতে কোনো রকম আরও বড় ক্ষমতা পান, তাহলে উনি কি করবেন, তা হাতে মাথা কাটবেন। যিনি একজন কর্তব্যরত কনস্টেবল, তার উপর তিনি এরকম করছেন এবং করে বলছেন কিছু যায় আসেন, আমি 45 বছর রাজনীতি করছি, আমি এগুলোর সঙ্গে অভ্যস্ত। যেটা বলতে পারে তার এই অ্যাটিটিউডটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে সে কতটা বেপরোয়াভাবে সে আসলে তার অধস্তন লোকদের সঙ্গে বা একজন কর্তব্যরত পুলিশকর্মী তার সঙ্গে কীরকম ব্যবহার করে। এর থেকে যেটা বাংলার মানুষের শেখা উচিত বা বোঝা উচিত যে উনি আসলে ঠিক কীরকম লোক, উনি ঠিক কী ধরনের রাজনীতি করতে চান, উনি আসলে কোন উদ্দেশ্যে কাজগুলো করতে চান, এটা পরিষ্কার করে। এর পাশাপাশি এই কথাটাও উঠবে, আগেও তো পুলিশকে অনেকবার হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, তখন তো কোথায় পুলিশের এই অতি সক্রিয়তা, এই ব্যাপারটা দেখা যায়নি? আমি আপনাকে এরকম আরো একাধিক উদাহরণ আপনারা নিজেরাই দেখিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে আছেন, তারা একাধিক এরকম অন্যায় করেছেন, পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ধরেছে, অ্যারেস্ট করেছে এবং তাদের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল আইসিকে কিভাবে কদর্য ভাষায় আইসির বাড়ির লোক পর্যন্ত সেখানে ছাড় পায়নি, কিভাবে হুমকি দিয়েছিলেন আমাদের তো মনে রয়েছে। সেখানে কোথায় পুলিশের সেই ব্যবস্থাটা দেখা গিয়েছিল একদম শুরুতে? সেক্ষেত্রে আমি আপনাকে বলছি, দলের তরফ থেকে একেবারে শীর্ষ স্তর থেকে আরম্ভ করে যত মুখপাত্র আছেন, তারা প্রত্যেকে একেবারে অফিসিয়ালি তারা কিন্তু জিনিসটাকে কনডেম করেছিলেন, কেউ কোথাও সমর্থন করেননি। আবার আপনি আমি বলছি যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে 70-30 কি ব্যবস্থা নেওয়া হতো না? যে মারাত্মক অভিযোগ, যে মারাত্মক কথা বলেছেন আপনি 70-30 প্রসঙ্গটা যখন আমি আপনি আনলেন পাপিয়া, আমি আপনাকে আরেকবার একটু মনে করিয়ে দিই, এর আগে আমি একটি বিষয়ে আপনাকে এই কথাটারই উত্তর দিয়েছিলাম। এই প্রসঙ্গটা কিন্তু ওনাকেই, মানে হুমায়ুন কবিরকে এর আগে বলা হয়েছিল, তিনি সেই প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে ওই 21 ইলেকশনের আগে যোগী আদিত্যনাথ এসে ওই এলাকায় একই রকম মানে আরও হিংস্র একটা এরকম সাম্প্রদায়িক উক্তি করেছিলেন, তার প্রেক্ষিতে উনি কথাটা বলেছিলেন। কিন্তু এই কথাটা যে অন্যায়, সেটা দলের তরফ থেকে একাধিকজন বারবার কথাটা অন্যায়। পঙ্কজদার কাছে এই প্রশ্নে আসবো যে একটা কথা নিশ্চয়ই খেয়াল করলেন, আমি বলছি শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে প্রার্থী থেকে নিরাপত্তা রক্ষী কাউকে সামলাতে পারে না, আবার পশ্চিমবঙ্গ সামলাতে এসছে। আমি বলছি নিরাপত্তা রক্ষী তো সামলাবেন হুমায়ুন কবিরকে, নাকি হুমায়ুন কবির নিরাপত্তা রক্ষী সামলাবেন? বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না। দুটোই সত্যি, দুদিক দিয়েই সত্যি। আমার একটাই বিষয় যে হুমায়ুন কবির এর আগেও অনেক আইন বিরুদ্ধ কথা বলেছেন, শাসক দলের পক্ষ থেকে কখনো তাকে কাউন্টার করা হয়নি, এবং তিনি তারপরে বহাল তবিয়তে যখন তিনি দলের বাইরে, তখন তার জন্য, এবং এই মুহূর্তেও আপনি দেখুন যে ওনার ছেলে এবং ওনার বিরুদ্ধে হচ্ছে যে মামলাটা রুজু করা হয়েছে, সেটা
জামিন অযোগ্য ধারা, তাহলে হুমায়ুন কবির এখনো বাইরে আছে কেন? অর্থাৎ তারা জল মাপছে, কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না। আমার মনে হয় যে পুরো মানে আপনি বলছেন শাসক দল সব জানে, সবই জানে। শাসক দলের অঙ্গুলি হেলন ছাড়া কোনো কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে? আপনার মনে হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে? হতে পারে, হতে পারে না। আপনার মনে হচ্ছে আপনি যা যা মনে করবেন তাই করবেন, এবং যদি আপনি করতে না পারেন তাহলে যে বাধা দেবে তাকে যত রকম ভাবে মেলায়ন করা যায় সেটা করা হবে। অর্ণবের আমি একেবারেই এটার সঙ্গে সহমত হলাম না। মানে উনি যেভাবে শুরু করলেন পঙ্কজদা, আমার মনে হলো তিনি জানেন একটু সফট প্রথম দিকে, যে এই হুমায়ুন কবির সম্পর্কে। হুমায়ুন কবির তো নিজেই বলেছেন যে বিজেপিকে নিয়ে আমাদের কোনো ভয়ের কিছু নেই, বিজেপি তো মানে খারাপ কিছু নয়, এই কথা উনি বারবার করে বলেছেন। এবং এটাও পরিষ্কার করে বোঝা যাচ্ছে, পাপিয়া যখন মনে করুন বাবরি মসজিদ উনি উদ্বোধন করতে যাচ্ছেন, মাথায় করে শিলান্যাসের ইট নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দৃশ্যকল্পটা তৈরি হচ্ছে, দৃশ্যকল্পের সঙ্গে একেবারে সেই যখন রাম মন্দির তৈরি করা হয়েছিল, সেই রাম মন্দির তৈরির সময় কিন্তু ওই শিলা পূজন করার সময় এবং সেই মাথায় করে ইট নিয়ে যাওয়া একেবারে একরকম, পুরোটা একটা স্ক্রিপ্টেড। এবং সেই স্ক্রিপ্টটার পিছনে আসলে কোথাও এর পিছনে আছে কিনা বিজেপির কোনো জায়গায় সুবিধা করে দিতে চাইছেন কিনা উনি, এটা বুঝতে চাইতে হবে। এটা কোথাও একটা আছে এখানে, কোনো একটা জায়গায়। একটু শায়নদীপের রিঅ্যাকশন নিয়ে তারপর পঙ্কজ আসছে। আমার কথা হলো যে হুমায়ুন কবির আর কি এমন করে যে মুখ্যমন্ত্রী স্বয়ং বইমেলায় পুলিশকে চড় মারবে বলেছিলেন, কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? তৃণমূলের এমএলএ দু একটা পুলিশ পেটাবে না, নিরাপত্তারক্ষী নিগ্রহ করবে না, এটা আবার বেশি নিয়ে আলোচনা না হওয়াই পারে, এটা কোনো খবরের ব্যাপার নয়। আসলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল যখন কার্তিক মহারাজের সঙ্গেও ম্যাচ করে মিলে যে এবারে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে হারানোর পরিকল্পনা করেছিল তৃণমূল আর বিজেপি মিলে, তখন ব্যবস্থা নেওয়া উচিত ছিল সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে। আবার অভয়ার বিচারের দাবিতে যখন ডাক্তাররা আন্দোলন করছিলেন তখন সেই ডাক্তারদেরই হুমায়ুন কবির থ্রেট করেছিল, তখন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এবং এর দুটো উদ্দেশ্য হতে পারে। এক নম্বর হলো শুধু বাবরি মসজিদের বরাত দিয়ে হুমায়ুন কবিরকে তৃণমূলের পক্ষে হিরো বানানো যথেষ্ট হয়নি, তার মধ্যে বালিগঞ্জের প্রার্থী নিয়ে এসছে, ও ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাই আবার পুলিশ দিয়ে এমনভাবে ওকে খবরে রাখো যাতে ও ভেসে থাকতে পারে। ওকে ভাসিয়ে না রাখলে মালদা মুর্শিদাবাদে অনেক ভোট বামফ্রন্টের কংগ্রেসের দিকে ভেসে যেতে পারে, এটা তৃণমূলের একটা আতঙ্কের কারণ। আরেকটা হতে পারে যে হুমায়ুন কবির সরাসরি বাবরি মসজিদের কল দিয়ে গেছে, মোহন বাগবাদ কয়েকদিন আগে ঘুরে গেছে, RSS এর এটা না পছন্দ, তাই মুখ্যমন্ত্রীকে বলে গেছে যে ওকে একটু টাইট দিতে হবে, এবং সেই কারণে মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে ওনাকে টাইট দিতে চাইলো কিনা এটা আমি ঠিক বলতে পারবো না। তবে হুমায়ুন কবির অনেক ঘাটে জল খাওয়া, উনি বুঝতে পারবেন। আর এই টিডিপির সঙ্গে মিশে কিভাবে আসাউদ্দিন ওয়াইসি তৈরি হয়েছিল এই ভোট ভাগাভাগির অঙ্ক করতে, সেসব আমরা জানা আছে, সব আমরা জানি। কিন্তু আমি তো বলছি যে আগে ওই বলেছি আমরা, দল তৈরি হোক, কি উদ্দেশ্য কি লক্ষ্য, তার অতীত কি তার ভবিষ্যৎ কি সব বুঝে তারপর আলোচনায় হবে। কিন্তু আমার কথা হলো হুমায়ুন কবিরকে আপনি দুদিন খবরে দেখাবেন না, ও গায়েব হয়ে যাবে। কিন্তু এই হুমায়ুন কবিরে যতদিন ভেসে থাকবে ততদিন চাকরি বিক্রি, চাকরি চুরি, এদিকে দাঁড়িয়ে এর মধ্যে মুখ্যমন্ত্রী সমস্ত জমি সেগুলো লিজ দেওয়ার ব্যবস্থা হয়েছে, মানুষের রুটি রুজি জীবন জীবিকার ইস্যু, মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকের ইস্যু, এগুলো সব আড়াল হয়ে যাবে। কোন গেম প্ল্যানে হুমায়ুন কবিরকে হিরো বানানো হচ্ছে এটা আমি ঠিক বলতে পারবো না, এটা তৃণমূল বিজেপি ভালো করে বলতে পারবে। বেশ, একটু পঙ্কজদার রিঅ্যাকশন নেব, তারপর অর্ণবের কাছে আসবো। অর্ণব মাঝে একটা কথা বললো মোহন ভাগবত, জানি না ওর কাছে কল রেকর্ডটা আছে কিনা। হ্যাঁ আমি বলেছি ও বলবে কি মোহন ভাগবত বলে চাকরি চলে যাবে। আমি জানি না শায়নদীপ এটা ও বলেছে কিনা, তার কাছে কল রেকর্ড আছে কিনা আমার জানা নেই। সম্ভাবনা তো অনেক কিছু অনুমান করা যায়, স্বপ্নে অনেক কিছুই দেখা যায়, যে কালকে তুমি ক্ষমতায় আসবে এটাও দেখা যায় স্বপ্নে। তো না প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গ্রামে কি করে ইট নিয়ে যায়, শিলা পূজন সঙ্গে বাবরি মসজিদ, মানে এটা নতুন একটা কয়েনেজ আবার করার চেষ্টা করা হচ্ছে। এবং প্রথমে মনে হয়েছিল এর থেকে কেউ একটা বেনিফিট পাবে, তারপরে মনে হচ্ছে না বেনিফিটটা চলে যাচ্ছে, তারপরেই তার অ্যাকশন এবং রিয়াকশনটা অন্যরকম হওয়া শুরু হয়েছে। আমার একটা আপনাদের প্রশ্ন, বেনিফিট কে পাবে বলে আপনার মনে হচ্ছে? তৃণমূল পাবে না বিজেপি পাবে? কার আপনাদের বোঝাপড়াটা কি? আমরা কি মক ফাইট দেখছি? আমরা কি মক ফাইট দেখছি কিনা আমরা জানি না, কারণ যেভাবে এদিকে শায়নদীপ বলছে বটে, কিন্তু শায়নদীপও জল মাপছে, সেটা কিন্তু শায়নদীপের বক্তব্যে পরিষ্কার যে আগে দেখি দলটা। কারণ মোহাম্মদ সেলিম কিন্তু বলেছেন যে আমরা আগে দেখি, শায়নদীপও আজকে বলল আমরা আজকে দেখি। আমরা এবার আপনাদের সামনে রাখবো এবং সেই প্রতিবেদন দেখাবো যেখানে মন্দির মসজিদ রাজনীতি নিয়ে একে অপরকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও হুমায়ুন কবির। একদিকে প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে রাজনীতির প্রসঙ্গ তুলে হুমায়ুন কবিরকে নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে
জগন্নাথ মন্দিরের প্রসঙ্গটা এনে পাল্টা নিশানা হুমায়ুন কবিরের। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। মসজিদ করলে যদি অবসর নিতে হয় তাহলে ওনাকে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন। বাবরি মসজিদের শিলান্যাসের পর নতুন দল গঠন করে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে হুমায়ুন কবির। সংখ্যালঘু ভোট ব্যাংকই যে তার টার্গেট তাও বারবার তিনি স্পষ্ট করে দিয়েছেন। এখানেই পর্যবেক্ষকদের একাংশের মতে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসালে তাতে সবথেকে দুশ্চিন্তা তৃণমূলের। এই অবস্থায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। ওনার পিসিকে আগে মন্দির করার থেকে বিরত থাকতে বলুন, আর যে মন্দির করেছে সেই মন্দিরে গিয়ে আগামী দিনে ভবানীপুরে কন্টেস্ট না করিয়ে উনি কন্টেস্ট করুন। ভবানীপুরে করবেন না নন্দীগ্রামে করবেন, আর পিসিকে অবসর নিতে বলুন। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেও আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता बनाइए। धर्म अपना घर पे करिए। আগে পিসি মন্দির কথা শিখিয়েছে, ওই দুর্গা পুজোর অনুদান দেওয়া দেখেছি, শিখেছি। পিসির সঙ্গে ওই জন্য তো টক্কর দেওয়ার জন্য মসজিদ করছি। তা মসজিদ করলে যদি অবসর নিতে হয়, রাজনীতি ছাড়তে হয়, তাহলে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন। মুর্শিদাবাদের পর মালদায় সভা করার ঘোষণা করলেন হুমায়ুন কবির। সেই সঙ্গে জিয়ে রাখলেন রাজ্যের শাসক দলে ভাঙনের জল্পনাও। লক্ষাধিক মানুষের জনসভা করব মালদা দখল করার উদ্দেশ্যে। মালদা জেলার সভাপতি এবং সহসভাপতি ডিক্লেয়ার করেছে। এই শাসক দলের 2-4 এমএলএও আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি তাদের করজোড়ে বলেছি যে আপনারা আমার দিকে এসেন না, আপনারা যেখানে আছেন সেখানেই লড়াই করুন। আমার নতুন ফেস আমি নতুন উদ্যমে কিছু মানুষকে আগামী দিনে প্রার্থী করব। 2019-এ জয় শ্রীরাম বলে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন কেন? বিজেপির সিম্বলে এমপি ইলেকশনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে দাঁড়িয়েছিলেন, তখন আপনি ইসলাম ছিলেন না হিন্দু হয়েছিলেন? এর উত্তর হুমায়ুন কবিরকে দিতে হবেই। শেষ অবধি বিধানসভা ভোটে কাদের ভোট কোন দিকে যাবে সেটাই দেখা। রাজীব চৌধুরী, কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। অর্থাৎ হুমায়ুন কবির তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি ভবানীপুরে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তবে আমি এখান থেকে একটু রবীন্দ্র বাবুর কাছে যাব। রবীন্দ্র বাবু, মানে এই যে 26-এর নির্বাচন সামনে আসছে, তাকে কেন্দ্র করে একেবারে মন্দির মসজিদ রাজনীতি চরমে পৌঁছেছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে না সাধারণ মানুষের যে ইস্যুগুলো সেগুলো হারিয়ে যাচ্ছে এই রাজনীতির পাকে চক্রে পড়ে? হ্যাঁ, মানে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে মনে হলো তৃণমূল ধর্মেও আছে, জিরাফেও আছে। মানে কাল উনি জিরাফে ছিলেন, বলেছিলেন যে উন্নয়ন করতে হবে, উন্নয়নই প্রাইম ফোকাস। একই সঙ্গে বলেছিলেন যে প্রত্যেক জায়গায় লোকাল অঞ্চলে গিয়ে ধর্মীয় যে সমস্ত মন্দির মসজিদ আছে সেখানে তাদেরকে মানে প্রণাম বা যাই হোক তাদের প্রেয়ার সেগুলো করতে হবে। আর আজকে উনি পরিষ্কারভাবে বললেন যে না, মন্দির মসজিদ করতে হলে রাজনীতি ছেড়ে দিন। আচ্ছা, মন্দিরটা করার রাজনীতিটা কে শুরু করলো? মন্দির মসজিদ করবার রাজনীতিটা পশ্চিমবঙ্গে শুরু করলো কে? ইমাম ভাতা কে শুরু করলো? কি করে ওই মহাকাল মন্দির কে দিল? দীঘাতে জগন্নাথ দেবের মন্দির কে করলেন? এত সমস্ত, আবার দুর্গাঙ্গনের কথা কে বললেন? এত সমস্ত করার পরে হঠাৎ করে উনি বামপন্থী মতামত নিতে শুরু করলেন মাননীয় সাংসদ, যে না, এবার সাধারণ মানুষের দিকে এগোনো দরকার, রাজনীতি ছেড়ে দিন, মন্দির মসজিদের রাজনীতি করবে না। এই কথাটা তো সিপিএম আর বামরা দীর্ঘদিন ধরে বলে আসছে। তাহলে উনি কি বামদেরকে কাছে পাওয়ার চেষ্টা করছেন? হঠাৎ করে এই কথাটা বলার মানে কি? মানে উনি বাম কংগ্রেসকে কাছে নেওয়ার একটা চেষ্টা করছেন। হঠাৎ করে ওনার মনে হয়েছে যে বিজেপি বোধহয় সিপিএম এর বেশ কিছু ভোট পেয়ে যাবে, সুতরাং তাদেরকে টেনে নেওয়ার জন্য এবার উনি মন্দির মসজিদ ছেড়ে দেওয়ার কথা বলতে শুরু করলেন। পশ্চিমবঙ্গে যদি মন্দির মসজিদের রাজনীতি কেউ শুরু করে থাকেন সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি দীর্ঘ এই 11 বছর ধরে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে একটা বাইনারি পলিটিক্স তৈরি করেছেন এবং সেই পলিটিক্সের মধ্যে একদিকে যেমন বিজেপির উত্থান ঘটেছে, আরএসএস 530 থেকে 5000-এ চলে গেছে, আর অন্যদিকে ওনারও মুসলিম ভোট ধীরে ধীরে কনসলিডেট হচ্ছে। হঠাৎ করে যখন হুমায়ুন কবির তার মুসলিম ভোটে দাবা লাগালেন তখন ওনার মনে হলো না, এখন উন্নয়নটার দিকেই যাওয়া দরকার। অর্থাৎ এবার উনি উন্নয়নের সঙ্গে যুক্ত যে হাজারো করাপশন, শিক্ষা স্বাস্থ্যের সূচকগুলো কোথায় চলে গেছে, এতগুলো 8400টা স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে, সেগুলো কে প্রশ্ন করবে? সেগুলো তো ওনাকেই জবাব দিতে হবে, মাননীয় সাংসদকেই তো জবাব দিতে হবে তৃণমূলের জেনারেল সেক্রেটারি হিসেবে, যে 8400টা স্কুল কেন বন্ধ হয়ে গেল, এতগুলো হসপিটাল করলেন অথচ সেখানে কোনো রকম ফ্যাসিলিটি পাওয়া যায় না, দেশে আইন শৃঙ্খলার এই অবস্থা, কেন এগুলো হচ্ছে? মেয়েদের বলছেন 8টার পরে বেরোতে পারবে না। রবীন্দ্রনাথ বাবু, আপনার কথা শুনে না এইটা মনে পড়ে যাচ্ছে সুকুমার রায়ের ওই কবিতাটি, যে আজগুবি নয় সত্যিকারের কথা, ছায়ার সঙ্গে লড়াই করে গাত্রে হলো ব্যথা। তাহলে কি পুরোটাই ছায়াযুদ্ধ হয়েছে? অর্ণব মানবে কিনা আমি জানি না, কারণ হুমায়ুন কবির আলাদা ভোটে লড়ছেন, নিজের দল করছেন, একের পর এক টার্গেট বেঁধে দিচ্ছেন, আবার ভোটের পরেই হয়তো তৃণমূলে মিশে যাবে, পুরোটাই ছায়াযুদ্ধ, তাই কি অর্ণব? এটাও তো একটা আপনি অ্যাজাম্পশন করলেন, মানে যে পরে মিলে যাবে, এটাও তো আপনি অ্যাজাম্পশন করলেন। বরং খালি চোখে কি দেখা যাচ্ছে? খালি চোখে দেখা যাচ্ছে যে উনি যেটা করার চেষ্টা করছেন, হুমায়ুন কবির যেটা করার চেষ্টা করছেন, সেটাতে আসলে পালে যদি কারোর হাওয়া বেশি যায়, সেটা হচ্ছে বিজেপিরই যাবে। উনি আসলে সুবিধা করে দিতে চাইছেন বিজেপির, এটাই করতে চাইছেন। আপনি কেন তৃণমূলের দিকে ঠেলে দিচ্ছেন? আমি রবীন্দ্রনাথের কথার একটা অন্য জায়গা থেকে উত্তর দিই, সেটা হচ্ছে এই যে পরিচিতি সত্তার রাজনীতি, যে রাজনীতি আজকে গোটা ভারতবর্ষে, এটার উত্থানটা হয়েছে 80 দশকের শেষ থেকে বিজেপির হাত ধরে, যখন মঙ্গল বনম কমঙ্গলু রাজনীতি, সেই রাজনীতি উত্থানটা করেছে পশ্চিমবঙ্গে। এইটা শুনুন, এই ব্যাপারটা জিনিসটা পরিষ্কার করে বোঝা দরকার। 2014 সালের পর থেকে গোটা ভারতবর্ষে যে রাজনীতি, যে অ্যাগ্রেসিভ যে রাজনীতি নিয়ে এসেছে বিজেপি, সেই রাজনীতির প্রেক্ষিত মাথায় রেখে আপনাকে বুঝতে হবে পশ্চিমবঙ্গের কথাটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কোথায় তৃণমূল কংগ্রেস বলেছে যে উন্নয়নের রাজনীতি আমরা করবো না? কোথায় বলেছে? আপনি যদি উন্নয়নের সূচকের এতগুলো আমি পাল্টা একাধিক উন্নয়নের সূচক বলতে পারি, যেখানে পশ্চিমবঙ্গ অনেক বেশি এগিয়ে। তৈরি করার পরে ইমামবাড়া দেওয়ার পরে আমি একটু থামাচ্ছি, আমি এক জায়গায়, মানে হুমায়ুন কবিরের এই বক্তব্যটা মনে হয় আপনি শোনেননি। তিনি বলছেন স্পষ্ট করে যে মন্দির তৈরি করতে শিখিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকেই শিখেছি, ওই টক্কর দেওয়ার জন্যই মসজিদ তৈরি করছি। না, এত গুরুত্বপূর্ণ উনি কবে থেকে হলেন? উনি তো অ্যাটেনশন সিকার। উনি সমস্ত সময় চান এমন কথা বলতে, যে কথা বলে উনি বেঁচে থাকতে পারেন। ওনাকে এত গুরুত্ব দেওয়ারই কিছু নেই। মাথায় রাখতে হবে যে পশ্চিমবাংলায় যখন ইমাম ভাতা বা মুয়াজ্জিন ভাতা দেওয়া হয়, তখন বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করছেন। আবার যখন উনি দুর্গাপুজোর জন্য অনুদান দেন, তখন বলা হয় উনি হচ্ছেন দান খয়রাত। আসলে এইটাই তো বলছি, উনি মসজিদের রাজনীতি শুরু করেছেন। ভারতবর্ষে অন্তত 3টে রাজ্য আমি বলতে পারি যেখানে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও সেখানে রয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু শুরু করেন যেটা ভারতবর্ষে প্রথম করা হচ্ছে, একেবারেই নয়। এই পুরো জিনিসটাকে মাথায় রাখতে হবে যে মন্দির রাজনীতি বলে এটাকে আলাদা করে আপনি সেগ্রিগেট করে না দিয়ে, এই উন্নয়নের রাজনীতির সঙ্গে মিলেমিশে রয়েছে এটা। আজকে ভারতবর্ষে এই জিনিসটা বুঝতে হবে যে সেকুলার আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, পশ্চিমী অর্থে সেকুলার আর ধর্মনিরপেক্ষতা, দুটোর মধ্যে ফারাক কোথাও একটা আছে। ধর্মনিরপেক্ষতার একটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা আলাদা চেহারা, সেই চেহারাটা কিন্তু আমাদের এই টোটাল সাউথ ইস্ট এশিয়ায় তৈরি হয়েছে। বিরোধ লাগছে অর্ণব, পরে তোমার কাছে আসবো, কিন্তু আমার প্রশ্নটা থেকেই যাচ্ছে যে এই যখন এই এত পার্থক্য তুমি বলছো ধর্মনিরপেক্ষতার কথা, ধর্মাচরণের কথা, সেখানে এই পার্থক্যটা সাধারণ মানুষকে বোঝাতে কেন পারোনি তোমরা? কেন সেই বিজেপির পথে হাঁটলে? তাহলে কেন আসছে আমি একটু পঙ্কজদাকে বলতে দিতে হবে, তাহলে কেন এই ধর্মাচরণের দিকেই তৃণমূল হাঁটছে? এই প্রশ্নটা উঠবে। কিন্তু পঙ্কজদা, এটাও তো দেখতে হবে, এই হুমায়ুন কবিরই তো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট যদি কেউ বিজেপির মুখ্যমন্ত্রী হয়, তাহলে আমি তাকেই সাপোর্ট করব, তাকেই ওয়েলকাম জানাবো। দেখুন, হুমায়ুন কবিরের রাজনীতি করছে, সেটা নিয়ে আমার মনে হয় বেশি চর্চা না করে এটা আমরা করি যে ধর্মটাকে যিনি বলছিলেন আমি সেকুলার, সেকুলারের ভাবধারা ইউরোপে থেকে যেভাবে এসছে, এবং আমার দেশে সংবিধানের শুরুতে সেকুলার শব্দটা সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। জরুরি অবস্থার সময় এটা অন্তর্ভুক্ত হয়, এবং সেটা নিয়ে যিনি সবচেয়ে বেশি সরব, তিনি আজকে রাজকোষের অর্থ থেকে মন্দির নির্মাণ করছেন। রাম মন্দির তৈরি হয়েছে রাম মন্দির ট্রাস্টে, সরকার করেনি, আপনি যাই বলুন না কেন। এবং যখন তার বাজেট অনুসারে অর্থ উঠে গেছে, ঘোষণা করা দেওয়া হয়েছে আপনারা অর্থ দেবেন না, এই পর্যন্ত করা হয়েছে।
সেখানে রাজকোষের অর্থ থেকে এগুলো করা, পুজোর অনুদান থেকে, অথচ সরকারি কর্মচারী তার ডিএর জন্য তাকে এমনভাবে সময় নষ্ট করা হচ্ছে যাতে সে তার ন্যায্য অধিকার না পেতে পারে। আমরা ডিএতে পিছিয়ে পড়া রাজ্য, সেই জায়গায় না গিয়ে আমরা কিন্তু করছি একটা মহাকাল প্রপোজ। আমরা এখানে দীঘাতে মন্দির করে এলাম, কালকে হয়তো নিউ টাউনে আমরা আরেকটা মন্দির করব, কিন্তু মন্দির হতে পারে সেটা রাজকোষের অর্থ থেকে কেন? গণতান্ত্রিক দেশের রাজকোষের অর্থ থেকে হয়নি, সেটা আমরা দেখলাম এই রাজ্যে এটা করা হচ্ছে। যাদের মানে ধর্ম নিয়ে রাজনীতি বলে রোজ দাগিয়ে দেওয়া হয়, সেই রাজ্যগুলোতে যে মন্দির হচ্ছে জনসাধারণের পয়সায়। এটা এই পার্থক্যটা বোঝা দরকার। অর্থাৎ উনি ট্রাম্প কার্ড ব্যালেন্স করছেন যে এখানে দিয়েছি এখানে দেব, এই ব্যালেন্সের খেলা হচ্ছে। ব্যালেন্স কি হচ্ছে আমি বলতে পারবো না, তবে তৃণমূল বিজেপির মতো কোনো ডিসব্যালেন্স হচ্ছে না, এটা ভালো। আবার হুমায়ুন কবির বলে দিয়েছেন যে 10 জন এমএলএ জিততে পারলে উনি কিন্তু আবার তৃণমূলেই যোগ দেবেন। সম্ভাবনা শিল্প ভবিষ্যৎ বলবে, কারণ উন্নয়নের কথা বলছিল। উন্নয়নের জন্য মানে আমরা দেখছি উন্নয়নের নমুনা, বাবরি মসজিদ হোক বা মন্দির হোক, জগন্নাথ মন্দির হোক বা মহাকাল মন্দির, তার জন্য অঢেল জমি পাওয়া যাচ্ছে। খালি কারখানার জন্য জমি পাওয়া যেত না, আর কারখানার জন্য জমি নেওয়ার চেষ্টা করলে বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রাণে মারার পর্যন্ত চেষ্টা হতো। এই উন্নয়নের নমুনা আমরা দেখছি, এবং এটা ঠিক আমি মনে করি যে এই মোহন ভাগবতের কথা আমি বলছিলাম, রেগে যাচ্ছেন বিজেপি নেতারা। আরএসএসের বি টিম তৃণমূল পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায়, আর সেখানে হুমায়ুন কবির এসে একটা বাবরি মসজিদের কল দিয়ে দেবে, এত সাহস কি করে পাচ্ছে? এটা আরএসএসের না পছন্দ। আমি আবারও বলছি, হুমায়ুন কবিরের কথা ঠিক যে উনি ব্যক্তিগত জমিতে ব্যক্তিগত টাকায় মসজিদ করছেন, তার জন্য উনি দল থেকে বহিষ্কার হলেন। আর আমাদের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী একটার পর একটা মন্দির তৈরি করছেন, তখন তাহলে ওনাকে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, তখন অভিষেক ব্যানার্জি মুখে কুলু পেটে বসে থাকবেন। এই রাজনীতিটা কি উদ্দেশ্যে? রাম মন্দিরের জন্য উনি বললেন, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান কোনো পুরোহিত, কোনো মহারাজ তাদেরকে খুঁজে পাওয়া গেল না। রাজ্যের রাজ্যপাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী, তাদের টাইম নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হবে, আর এখন দাঁড়িয়ে এখানে মন্দির মসজিদের রাজনীতির গল্প শোনাচ্ছেন। আসলে সব জায়গায় যে পরিযায়ী শ্রমিক একটার পর একটা পশ্চিমবাংলার বাইরে গিয়ে খুন হচ্ছেন, এই নিয়ে কোনো আলোচনা নেই। কেন মালদা মুর্শিদাবাদের মতন জেলায় শয় ছেলে মেয়েকে ঘরবাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে, তাই নিয়ে কোনো আলোচনা নেই। একটু বিরত করছে এই কারণে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেওয়া হলো। হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই যে খবর আপনাদের কাছে তুলে ধরছিলাম, যে আপডেট তুলে ধরছিলাম, যে হুমায়ুন কবির এবং তার ছেলের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা দায়ের হয়েছে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজীব, কি আপডেট? পাপিয়া, হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 8 ঘন্টা আটকে রাখার পর এইমাত্র তাকে ছেড়ে দেওয়া হলো, এবং তাদের গোলাম নবী আজাদ এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হুমায়ুন কবিরের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজ এখনো খোলা যায়নি, এবং সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে, এবং সেই রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা হবে, তারপরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু সিসিটিভি ফুটেজ যে এখন স্পষ্টভাবে এই মারধরের ঘটনার কোনো নবুদ পুলিশ পায়নি, সেজন্য পুলিশ 8 ঘন্টা পরে গোলাম নবী আজাদকে ছেড়ে দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এখানটা আরেকটু স্পষ্ট হতে চাইবো রাজীব, সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি, মানে মারধরের যে অভিযোগ ছিল নিরাপত্তারক্ষী ওই পুলিশ কনস্টেবলকে, সেই কারণেই কি ছেড়ে দেওয়া হলো হুমায়ুন পুত্রকে? না, সিসিটিভি ফুটেজ পুলিশ সেই সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ পুলিশ খুলতে পারেনি, এবং সেই সিসিটিভি ফুটেজের কি রয়েছে সেটা এটার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার রিপোর্ট আসা পর্যন্ত পুলিশ কিন্তু অপেক্ষা করতে চাইছে। সেই সিসিটিভি ফুটেজের রিপোর্ট আসা পর্যন্ত পুলিশ অপেক্ষা করতে চাইছে, তারপরেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ রাজীব। আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, হ্যাঁ বলবেন, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার পরও ছেড়ে দেওয়া হয়েছে কারণ সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত পুলিশ দেখতে পায়নি, যেটা আমরা খবর পেলাম এই মুহূর্তে যে আপডেট রয়েছে।
দেখুন, প্রথম কথা হচ্ছে কি, এটা ওরা কেন করেছে, পুলিশ কেন করেছে, এই প্রসঙ্গে আমি যাব না। কিন্তু আপনি যদি আমাকে এক রিটায়ার্ড পুলিশ অফিসার বলেন, এটা হাস্যাস্পদ। কেন আপনারা বলছেন এফআইআর নেমড অ্যাকিউজড, আবার বলছেন নন বেলেবল অফেন্স। আমাদের চাকরিতেও দেখেছি যে নন বেলেবল অফেন্সও আমরা ছেড়ে দিই যখন হার্ট অ্যাটাক হয়, যখন নানা রকম অসুস্থ হয়, হসপিটালে পাঠাতে হবে, আমরা একটা ডাক্তার সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিই। আপনি আমাকে বলুন সিসিটিভি, আপনারা এটাও বলুন অনুব্রত মণ্ডল যখন নাকি গালিগালাজ দিয়েছিল তখন সুমোটো কেস হয়েছিল, মনে আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুমোটো? যে 100% অফিসার ইনচার্জ যখন নাকি এটা সাবস্টেন্সিয়েট করে তখন অফিসার ইনচার্জ ফাইন্ডিং নো আদার অল্টারনেট, তখন সুমোটো কেস করে। আপনারা এটা কিছুক্ষণ আগে বললেন যে সিসিটিভি যদি আজকে তদন্ত ঠিক মতো না পায় তাহলে অ্যারেস্ট করলো কেন? আপনারা বললেন যে হি হ্যাজ বিন অ্যারেস্টেড। হুমায়ুন কবির যে বেগে গেল, যেভাবে ফিরছে, তার মানে তখনই আমার মনে হয়েছে ভাই আমরা যা করা করছি আমরা ছেড়ে দিচ্ছি। না, সেটা তো হুমায়ুন কবির নিজে থানা থেকে বেরিয়ে এসে বলেছেন। আমি দেখলাম তো আজকে যদি ছেলেকে ধরে হাজার হাজার লোক থানা ঘেরাও করতো, তাহলে তাকে আজকে যখন নাকি অ্যারেস্ট করেছে, অফিসার ইনচার্জ হ্যাজ গট পাওয়ার টু রিলিজ, কিন্তু এটা হাস্যাস্পদ মনে হলো না? আপনি আমাকে বলছেন যে আজকে আপনার আমার যদি এই আইনটা হয় সোজা লক আপ হয়ে যাচ্ছে, আর বিত্তশালী মানুষ যদি হয়ে যায় লটা কেঁপে যাচ্ছে ম্যাডাম। কারণ আজকে যে ঘটনাটা আপনারা বললেন যে আজকে সাবস্টেন্সিয়েট করেছে, সে আজকে একটা তদন্ত করার জন্য একটা কমপ্লেন জমা দিয়েছে ওসিকে, সেই তদন্তটা করার জন্য কমপ্লেন হয়তো অ্যারেস্ট করে দিয়েছে আপনারা বললেন, আমি বলিনি। আপনি বলছেন অ্যারেস্ট করে দিয়েছে, তাহলে আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস যদি ওখানে এভিডেন্স না থাকে একটা লোককে অ্যারেস্ট করা যায়? আরেকটা আপনাকে বলে দিই, হোয়াট ইজ দ্য মিনিং অফ এফআইআর? এফআইআর হলেই কখনো অ্যারেস্ট করে না, আপনারা জানেন। 153-তে স্পষ্ট বলা আছে, 157-এ স্পষ্ট বলা আছে যে এফআইআর নেমড হওয়ার পরে অফিসার ইনচার্জ বা আইও আজকে তদন্ত করবে, যদি আজকে সাবস্টেন্সিয়েট করে দিস কোশ্চেন উইল অ্যাজ দ্যাট পারসন উইল বি অ্যারেস্টেড অর নট। যখন অ্যারেস্ট করেছে তাহলে কি তার আজকে হার্ট অ্যাটাক হয়েছে? তাহলে কি আজকে তার মেডিকেল সার্টিফিকেট দিয়েছে? না, এটাই হচ্ছে কি হাস্যাস্পদ। আমি সত্যি রিটায়ার্ড পুলিশ অফিসার হয়ে আমি কিন্তু বিস্মিত হচ্ছি না, এইগুলোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্ণবের কাছে দেবস্মিতা গেছে, অবশ্যই অর্ণবের রিয়াকশন নেব। তার আগে অনুব্রত মণ্ডলের কথা বলছিলেন, অনুব্রত মণ্ডলের মানে হুমকি পাওয়া যে বোলপুর থানার আইসি, তাকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছিল, কিন্তু অনুব্রত মণ্ডলের প্রমোশন হয়েছিল, এটা আমরা ভুলিনি। না দেখুন, যতক্ষণ না পর্যন্ত ওই থানার যিনি অফিসার তার তো কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত আমরা পাইনি, তার বক্তব্যটাও শোনা দরকার। মানে আমরা এখানে আলোচনা করছি, এই পুরো আলোচনার মধ্যে দিয়ে দেখুন আমি যে একটু আগে বললাম সেই হাওয়ায় ভেসে থাকা, আবার কিন্তু আমরা হুমায়ুন কবির আমরা চলে যাচ্ছিলাম অন্যদিকে, নিরাপত্তারক্ষী আমরা হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করছি। একটু ক্লিয়ার করে দিই, অর্ণব, পুলিশ অভিযোগ মানে ওই কনস্টেবল তিনি অভিযোগ দায়ের করেছেন, পুলিশের দাবি যে সেই অভিযোগের মান্যতা দিয়েই কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। পুলিশ যেটা বলেছে, পুলিশের বক্তব্যটা একদম পুলিশের ভার্সনটা রাখলাম। পুলিশ যে কথাটা বলেছে সেটা তো অন ক্যামেরা পুলিশের আমরা তো কথা এখনো শুনিনি স্পেসিফিক্যালি। আমরা যদি সেটা পরিষ্কার করে শুনতাম, এর যদি ক্লারিফিকেশন পুলিশের তরফ থেকে পেতাম, তাহলে এটা নিয়ে আমার মনে হয় আলোচনা আরো বেশি করে এগোতে পারতাম, বা আরো বেশি স্পষ্ট হতো আলোচনাটা। কিন্তু সেটা না হয়ে আমরা আলোচনা করছিলাম উন্নয়ন, আমরা আলোচনা করছিলাম মন্দির মসজিদ রাজনীতি, দেখুন আবার চলে গেল হচ্ছে হুমায়ুন কবির। আসলে হুমায়ুন কবির একটু থামাচ্ছি, হুমায়ুন কবিরের ছেলেকে যে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, শক্তিপুর থানা থেকে বেরিয়ে যাচ্ছেন হুমায়ুন কবিরের ছেলে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, 8 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হলো। নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে আটক করা হয়েছিল হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে, 8 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হলো। শক্তিপুর থানা থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেশ, হ্যাঁ অর্ণবদা, একটু আগে কিন্তু অরিন্দমদা বললেন যে সুমোটো কেস করা হয়েছিল, তাই তো বললেন অরিন্দমদা? না, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে করা হয়েছিল বললেন তো, সুতরাং এটার সঙ্গে না আপনি একদমই তাই, ও ক্ষেত্রে করা হয়েছিল। আমি যেটা বলছি যে একাধিক কিন্তু ইনস্ট্যান্স পশ্চিমবঙ্গেই রয়েছে, অন্তত এই বছর এই 25 সালেই রয়েছে, যেখানে যারা প্রাইম অ্যাকিউজ এবং যারা হচ্ছে অপরাধের সঙ্গে যুক্ত, তারা তৃণমূলের সঙ্গে যুক্ত বলেও কিন্তু পুলিশ কিন্তু তাদের ছাড়েনি, তারা ধরা হয়েছে এবং তারা এখনো পর্যন্ত মানে ইয়েতে রয়েছে, হাজতে রয়েছে, এরকম একাধিক ইনস্ট্যান্স রয়েছে, আপনারাই দেখেছেন বারবার করে। সুতরাং এই জায়গায়
আমাদের এই যে একটু আগে হুমায়ুন কবির বলতে গিয়ে সায়নদীপ বলছিলেন না যে উনি এত বড় নেতা, তা আমার তো আরও বড় বড় নেতাদের কথা মনে পড়ছে। সুশান্ত ঘোষ, দীপক সরকার, অনিল বসু, মজিদ মাস্কার, কি বড় বড় মার্ক্সবাদী সব নেতা ছিলেন, মহান নেতা সমস্ত। সেই মহান নেতারা তারা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা কীভাবে হাতে মাথা কাটতেন আমরা কম বয়স থেকে দেখতে দেখতে বড় হয়েছি সেই জিনিসগুলো। সুতরাং এই আজকে যখন এই সায়নদীপেরা এরকম কথা বলেন তখন শুনলে মনে হয় যে তারা এমন একটা পুতপবিত্র জমানা চালিয়েছেন, এমন একটা পুতপবিত্র সময় চালিয়েছেন যেন সেখান থেকে একটা ভয়ঙ্কর ডাউনফল হয়ে গেছে। এরকম একেবারেই নয়, বরং এখন এই সময় টেলিভিশন মিডিয়া বলুন, টোটাল মিডিয়া বলুন, এত বেশি সক্রিয় হয়ে গিয়েছে এই ধরনের ঘটনায় কোনো রকমভাবে কিন্তু অ্যাকিউজকে আড়াল করা সম্ভব নয়, সেখানে অ্যাকিউজকে আড়াল করা যায় না। তখন অনেক বেশি পুলিশ সক্রিয় হয়েছে, যেমনটা বোঝা যাচ্ছে অর্ণবের কথায়। আমি পঙ্কজদার কাছে আসবো, তার আগে অরিন্দম দা হ্যাঁ কিছু উদাহরণ তুলে দেবেন। অর্ণববাবু একটা খুব সুন্দর কথা বলেছে, আমি খুব ওনাকে রেসপেক্ট করি। সেটা হচ্ছে কি যে গভর্নমেন্ট অফিসার অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং যদি কোনো কিছু করে তাহলে অ্যারেস্ট করাই যায়, যেটা উনি বলেছেন। আমি আজকে প্রশ্ন করছি 5/1/2024 আজকে ইডি বা কেন্দ্রীয় সংস্থা যখন সন্দেশখালীতে রেড করতে গেছিল হাত মুখ ভেঙে দিয়েছে, পিটিএ মেরে দিয়েছে। আজকে কেন্দ্রীয় সংস্থাকে আজকে ওখানকার ক্রিমিনালরা আজকে জয়েন্টলি আজকে অ্যাসল্ট করছে। আপনি ভারতে কোন জায়গায় আপনি দেখছেন অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট সেই সময় কেউ তো আজকে বক্তব্য রাখেনি যে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আজকে কেন্দ্রীয় সংস্থাকে পর্যন্ত অ্যাসল্ট করে দিচ্ছে। আসলে কি জানেন তো, এটাই হচ্ছে কি আমাদের খুব মর্ম বেদনা যে আইনটা সব ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হচ্ছে না। আমি এ তো ধরা হলো ছাড়া হলো, এই ছাড়া ধরা চলছে, অথচ যখন বাংলাদেশ হাই কমিশনে ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখাচ্ছে সাধু সন্ন্যাসীরা, তাদের লাঠিপেটা করা হচ্ছে এবং পরের দিন জামিন নিতে হচ্ছে। দ্বিতীয়ত আমি একটু বলে রাখি, রাম মন্দির উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী, কিন্তু আপনাদের বলে এই কলকাতায় যে চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আবার বাগবাজার চৈতন্য মঠ, সেখানে প্রণববাবু উদ্বোধন করেছিলেন। সুতরাং উদ্বোধন করলে দোষ হবে আপনারা যেটা বলছেন, এই ধারাবাহিকতা ভারতবর্ষে প্রচুর উদাহরণ। আমি দুটো কলকাতার উদাহরণ আপনাদের সামনে বললাম এই কারণে যে আপনারা একদম মানে একেবারে পিন পয়েন্টে আক্রমণ করার চেষ্টা করেন, সেই কারণে এই দুটো উদাহরণ আমি আপনাদের সামনে রাখলাম। একদম দেখুন, হুমায়ুন কবির যে নতুন দল ঘোষণা করে দিয়েছেন, নতুন দল ঘোষণার পর বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন, কিন্তু কোনোভাবেই যেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে হুমায়ুন কবির এই নামটা সরছে না। কারণ দেখুন, নতুন দল ঘোষণার পর মিমের সঙ্গে যে জোট গড়বেন সেই জল্পনা উস্কে দিয়েছিলেন হুমায়ুন কবির, আর এবার মিমের রাজ্য সভাপতি কি জানিয়েছেন দেখুন প্রতিবেদন, তারপর আমরা আলোচনায় আসছি। ওয়াইসি সাহেবের সঙ্গে আমার কোনো বসার ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। আসাদুল ওয়াইস আমার নিজের মতামত জানাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই। 26-এর বিধানসভা ভোটে কি নতুন জোট সমীকরণ দেখবে রাজ্য? হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গে মিমের জোট এখন কি শুধু সময়ের অপেক্ষা? বিধানসভা ভোটের আগে নতুন দল তৈরি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভা ভোটে তিনি কিং মেকার হবেন বলেই ঘোষণা করেছেন। সেই সঙ্গে প্রথম থেকে আসাদউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোটের জল্পনা উস্কে দিয়েছেন। তৃণমূলকে হারাতে জোট আহ্বান জানিয়েছেন আইএসএফকে। জোট করে কে কত আসনে প্রার্থী দেবেন সেই কথাও বলেছেন হুমায়ুন কবির। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি 182টা আসনে প্রার্থী দেবো। আমাদের বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি, তার সঙ্গে আইএম। হুমায়ুন কবিরের প্রস্তাবের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও নতুন দাবি তুলেছে মিম। সোশ্যাল মিডিয়ায় মিমের তরফেই পোস্টার দেওয়া হয়েছে, যেখানে দাবি তোলা হয়েছে এবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন মুর্শিদাবাদ জেলার কোনো সংখ্যালঘু। আমি ওনার সঙ্গে দেখা করেছি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে 2-3 বার। হুমায়ুন কবির সাহেব যে বলছেন 70% 80% মুসলমান ওনার সঙ্গে আছে, অনেক কিং মেকার না কিং হবেন। আমি একটা কথা জানি, মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবাংলা মুসলমান সংখ্যালঘু মানুষ আসাদুল ওয়াইস সাহেবকে বেছে নিয়েছে, আর আমরা দাবি করছি এইবার উপমুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে কেউ হোক, সংখ্যালঘু সমাজ থেকে মুর্শিদাবাদে উপমুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা হবে। ওয়াইসির ঘনিষ্ঠ মহল থেকে আমাকে বারবার বলা হয়েছে, আমার সময় বের করতে পারলে আমি নিশ্চয়ই হায়দ্রাবাদে যাব বা তিনি আমার সঙ্গে বসবেন, এ নিয়ে কোনো সংশয় নয়। আপনার নওশাদের পার্টির পদাধিকারী কোথায় বসবো কি করব, আমি এইটুকু বলছি, তারা যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় অবশ্যই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে
হাত মিলানো দরকার। 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 7টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি মিম। এই প্রেক্ষাপটে মিমের সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দলের জোট প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য থাকবে, বিয়োগ করলেও শূন্য থাকবে, গুণ করলেও শূন্যই থাকবে। হুমায়ুন কবিরের এটা বোঝা উচিত যে বাংলার মানুষ, বিশেষ করে বাংলার সংখ্যালঘুরা, তারা ধর্মপ্রাণ, কিন্তু ধর্মকে যদি রাজনীতির আঙিনায় টেনে এনে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করা হয়, সবার আগে রুখে দাঁড়াবেন বাংলার সংখ্যালঘুরাই। শেষ পর্যন্ত কার সঙ্গে কে হাত মেলাবে, কোন দলের সঙ্গে কার জোট হবে, উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কার সঙ্গে কে কতদিন থাকবে এটা বোঝা খুব মুশকিল, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন যে পথে আবর্তিত হচ্ছে। কিন্তু সায়নদীপ, এর আগে তো আমরা এভাবে দেখিনি পশ্চিমবঙ্গের রাজনীতি এতটা ধর্মকেন্দ্রিক হয়ে উঠেছিল। আমি যদি একটু পেছন দিকে তাকাই, মানে তোমাদের সময়, মানে 294টি আসনে যেখানে ভোট হচ্ছে, সেখানে তোমরা 125টাতে তো মুসলমান ভোট নির্ণায়ক। 2006 সালের বিধানসভা নির্বাচনে 125টা আসনের মধ্যে বামফ্রন্ট জিতেছিল 102টো আসনে। মুসলমান ভোট এতটাই নির্ণায়ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জোটের সমীকরণ তাই তৈরি হচ্ছে, তোমরা তো এখনো সময়ের দিকে তাকিয়ে রয়েছো। তোমরা তো পুরোটা ওই ধরি মাছ না ছুঁই পানি নাকি? 102টো আসনে জিতেছিলাম, মানে ভোটারকে মুসলমান হিসেবে চিহ্নিত হিসাবে না, গরিব, পিছিয়ে পড়া, শ্রমজীবী সেই মানুষের পক্ষে বামপন্থীরা ছিল, সেই মানুষের জমি দেওয়ার ব্যবস্থা করেছিল, সেই মানুষের ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, সেই মানুষের মাদ্রাসা থেকে শুরু করে অন্যান্য শিক্ষা, আলিয়া বিশ্ববিদ্যালয়, এগুলো তৈরি করার মধ্যে দিয়ে মানুষের ভরসা অর্জন করেছিলাম, তার মধ্যে দিয়েই ভোটে জিতেছিলাম। আপনারা অন্যভাবে ব্যাখ্যা করলে সেটা দুর্ভাগ্য। এখন মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে রাজনীতি করতে পারেন, তা তো বটেই, সেটাই তো। এখন সংখ্যার জন্য ভোটে জিতছি বলে চাকরি চুরি, এবং গোটা রাজ্য জুড়ে যে তাণ্ডব, যে নৈরাজ্য, সেগুলো সবটা এখন বৈধতা পেয়ে যাচ্ছে। এবং আমি যেটা বলছিলাম যে মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে রাজনীতি করতে পারেন, তাহলে হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে কোনো বোঝাপড়া করবেন, এ আবার নতুন কি? জ্যোতি বসু অনেকদিন আগেই বলেছিলেন যে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ, তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ বিজেপিকে পশ্চিমবাংলার রাজনীতিতে টেনে আনা। আজকে তার পরিণতি গোটা বাংলার মানুষ টের পাচ্ছে। এবং এই যে তৃণমূল বিজেপি দুজনে মিলে কখনো ধর্মীয় সংখ্যালঘু, কখনো সংখ্যাগুরু, সেই মানুষকে ভোটার হিসাবে তাদেরকে চিহ্নিত করে যে রাজনীতি করছে, আমি আবারও বলছি, তাতে মূল ইস্যুগুলো আড়াল হয়ে যাচ্ছে, ভুল ইস্যুগুলো সামনে চলে আসছে। এই যে প্রাথমিক স্কুল, সমস্ত স্কুল বন্ধের মধ্যে প্রাইমারি স্কুল সবচেয়ে বেশি বন্ধ হয়েছে। গরিব মানুষের ঘরের ছেলেরাই সরকারি স্কুলে পড়তো। তৃণমূলের জন্যই বিজেপি রাজ্যে এতটা জায়গা পেয়েছে। কাকে বলছেন? আমাকে? হ্যাঁ, আবার এটা প্রশ্নের মতন প্রশ্ন নেই। আমি বলছি তো, আরএসএস এর বি টিম একটা সোনার ছেলে, একটা বেয়ারা ছেলে। বিজেপি হলো যদি ঘরের ছেলে, বেয়ারা ছেলে হলো তৃণমূল, দুজনে মিলেই ভোট ভাগাভাগি করছে। আমি অনেক কথা শুনলাম, একটাই কথা বলি যে এই পশ্চিমবাংলায় যে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতো ইংরেজি মাধ্যমে যে স্কুল তৈরি হয়েছিল, যেগুলো একদম স্ট্যান্ডার্ড স্কুল না নয়, এটা হয়েছিল শিক্ষানীতির জন্য। আবার এই আমলে এসে আমরা দেখলাম যে 8000 স্কুল যখন বন্ধ হচ্ছে, তখন 8000 মাদ্রাসা চলছে আর 16000 খারিজি মাদ্রাসা চলছে। সরকার তা মাদ্রাসা তার অনুমতি আছে, কিন্তু খারিজি মাদ্রাসা অ্যাড করতে চাইবো। হুমায়ুন কবির তিনি কিন্তু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর সংখ্যা অনেকটা, মানে শাখার সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে, প্রায় 10,000। সেটা মমতা ব্যানার্জির কোনো আনুকূল্যে নয়, আরএসএস এর নিজের বলে, নিজের দমে হয়েছে। যদি মনে করেন উনি বন্ধ করবেন, উনি চেষ্টা করে দেখুন না, উনি চেষ্টা করে দেখুন না। 1925 সালে, আরে বাবা, তোমরা 1925-এ তোমরাও তৈরি হয়েছিলে, তোমাদের অবস্থা কি দাঁড়াইছে সারা ভারতবর্ষে দেখো। একটা দিল্লিতে ভোট হলে 1% ভোট পাও না, এটা ভাবো। বলেই তো আরএসএস তো চাইবে নির্মূল করতে। তোমরা তোমাদের ভূমিকে অন্যের জন্য দয়ায় দাঁড়িয়ে আছে। তোমাদের এত বড় 56টা মার্ক্সবাদী দল, 56টা মার্ক্সবাদী দল, তোমরা তো এখন সিপিএম, সিপিআই, লিবারেশন আর সবাইকে এক জায়গায় আনছো, তাও পারছো না। কেন পারছো না? কারণ দেশের মাটির সঙ্গে তোমাদের সম্পর্ক কেটে গেছে, তাই পারছো না।
অর্ণবের কাছে যেতে হবে। তোমরা যে সোভিয়েত কেন হিলারি ক্লিনটন বামফ্রন্ট গভর্নমেন্ট করেছিল আমরা জানি না। আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে সায়নদীপ একটু আগে বললো না যে তৃণমূল কংগ্রেসের জন্যই আরএসএস বাড়ছে। আমি শুধু পাল্টা এই প্রশ্নটা করছি, এখনো কেরলে সরকার রয়েছে হচ্ছে বামেদের, তো ওখানে কেন কিভাবে আরএসএস বাড়ছে, ওখানে কিভাবে বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে? ওখানে তো একটা আসনও পেয়ে গিয়েছে, একটা লোকসভা আসনও পেয়ে গিয়েছে। শুধু পায়নি, ওখানে যেটা হচ্ছে যে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় জেলায় মানে গ্রামে গ্রামে সেখানে কিন্তু আরএসএস এর শক্তি বৃদ্ধি হচ্ছে। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে কেরালাতে কি হচ্ছে আমরা না দেখবো, পরে আলোচনা করব, কিন্তু বাংলায় যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের শুধু মুর্শিদাবাদে জমি বাড়ছে তা নয়, এই যে চোখের সামনেই শুধু ইট দেখা যাচ্ছে, চুন বালি সুরকি আরো অনেক কিছু রয়েছে, যেটা তো সিপিএম অভিযোগ করছে পুরোটা হচ্ছে তৃণমূলের কল্যাণে। দাদা কোথায় তৃণমূলের কল্যাণে? এখানে হুমায়ুন কবির নিজে বলছেন এখান থেকে তৃণমূল সরকারকে উৎখাত করব, এই উৎখাত করার লক্ষ্যে আমি নেমেছি, তো উনি নিজে বলছেন এই কথাটা। এখন এখানে সায়নদীপ যদি ওর ব্যাখ্যাটাও করে দেয়, বা এখানে যদি অন্য কেউ ওর ব্যাখ্যা করে দেয়, হুমায়ুন কবিরের ব্যাখ্যা করে দেয়, সেই ব্যাখ্যাকে নিতে হবে। ত্রিপুরায় কি হলো? ত্রিপুরায় এখন ওখানে 25-30 বছর সরকার চালানোর পর, অতগুলো টার্মের পর ওখানে তো সরে গেল, সরে যাওয়ার পর 18 সালের পর থেকে ক্রমশ ওখানে শক্তিক্ষয় হয়েছে বামেদের, এবং সেখানে কিন্তু বেড়েছে হচ্ছে আরএসএস বিজেপি বেড়েছে। তার মানে গল্পটা এইটা নয়, গোটা পৃথিবী জুড়ে যে আল্ট্রা রাইট উইং যে উত্থান হয়েছে, সেই উত্থানের একটা অংশ হচ্ছে ভারতবর্ষে আরএসএস, এবং আরএসএস যে উত্থান, এই উত্থানটাকে শুধুমাত্র আপনি ঘাড়ে চাপিয়ে দেবেন। তাহলে আমি একই সঙ্গে মনে করিয়ে দিই, 80 দশকের শেষে কেন শহীদ মিনার ময়দানে বাজপেয়ীজির সঙ্গে মিটিং করেছিল হচ্ছে, মানে বেশি জায়গা পাচ্ছে, গোটাটাই তো গুলিয়ে দেওয়ার জোগাড়। দেখুন, কালকেও বলেছি, আজকেও। প্রথম আমি একটা অর্ণবের কথা বলি, যে ওই যে সুশান্ত ঘোষ ইত্যাদি যাদের নেতাদের কথা বললেন, মজিদ ইত্যাদি, দেখুন মানুষ পছন্দ করেনি বলেই তাদেরকে সরিয়ে দিয়েছে। আজ 11 বছর ধরে 14 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ তাকে নিয়ে এসছে, স্বপ্নের সাথী করেছে, তারপরে তাদের স্বপ্নভঙ্গ যদি হয় তার দায় আবার পিছনের দিকে ঠেলবেন না। এবং একই সঙ্গে আমি বাম জমানার কথাও বলতে চাই, বাম জমানাতে এই মুসলমান সম্প্রদায়ের কিন্তু সরকারি ক্ষেত্রে বাম সরকার অ্যাকসেপ্ট করেছিল, সাচার কমিটি দেখিয়েছিল 5.7%, অর্থাৎ 6%-এর কিছু কম সরকারি পরিসরে তাদের সরকারি চাকরিতে তাদের অবস্থান, অর্থাৎ আজও কিন্তু সেই অবস্থান মানে কিছু পাল্টায়নি, যদিও তারপরে আর কোনো রিপোর্ট হয়নি। সুতরাং আমরা জানি না, একটা মাঝে মধ্যেই বিজেপি বলে 90% ক্ষেত্রে সংখ্যালঘুরা চলে এসছে চাকরিতে, যেটুকু যা এসছে তারা কন্ট্রাকচুয়াল জায়গাতে চাকরিতে এসছে, মানে মূল যে সরকারি পার্মানেন্ট স্থায়ী জায়গাতে আসেনি। তাহলে মুখ্যমন্ত্রী কেন এলেন? মাথায় মুখ্যমন্ত্রীর দিকে সংখ্যালঘুরা কেন এলো? সংখ্যালঘুদের সবসময় একটা ভয় 1992 পর থেকে বলতে পারেন, এবং যখনই বাম জমানা চলে গেল তখন তাদের একটা ভয় চেপে ধরে আছে যে বিজেপি যে কোনো মুহূর্তে যদি আসে তাদের অস্তিত্বের সংকট হতে পারে। এই অস্তিত্বের সংকট থেকেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরেছেন। এটা বামেরাও জানে, তৃণমূলও জানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উন্নয়ন, মানে তাদের যে উন্নয়নের জায়গা সেটাকে প্রসারিত বিস্তৃত না করে তিনি যে জায়গাগুলো নিয়ে তাদেরকে নিয়ে আসছেন, সেটা হচ্ছে ইমাম ভাতা, তারপরে সংখ্যালঘু, যেটা সবাই বলবার চেষ্টা করেছে নানাভাবে, বিজেপি তো বলেইছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আচার আচরণের মাধ্যমে দেখাবার চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে আমি উনি কীভাবে আচার আচরণ করেছেন আমি সেটা কিছুতেই উল্লেখ করতে চাই না, কিন্তু ঈদের সভায় যাওয়া, এখানে ইত্যাদি ইত্যাদি, তার মাধ্যমে দেখা করতে চেয়েছেন যে আমি সংখ্যালঘুদের কাছে। সংখ্যালঘুরা এখনও কিন্তু তাদের যে প্রাপ্য সেটা পায়নি। এখন এই জায়গাটাতে আপনাদের মনে রাখতে হবে, খুব অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক রাজনীতি নিয়ে এসছে। এই যে মিমের যে লোকটি ভদ্রলোক বললেন যে আমরা উপমুখ্যমন্ত্রী চাই, এই যে জায়গাটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা এবার তৈরি করতে চাইছে, অর্থাৎ তাদের যে রিসোর্সে তাদের যে অধিকার আছে সেই অধিকারটাকে তারা প্রতিষ্ঠা করতে চাইছে, এবং সেইখানেই মানে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা সবাই ভয় পাচ্ছেন, বা তারা সিঁদুরে মেঘ দেখছেন, ভয় পাচ্ছেন না বললেও সিঁদুরে মেঘ দেখছেন যে সেই ভোটটা তাহলে একজোট হচ্ছে, কোথায় যাবে, কিভাবে তৃণমূলের উপর প্রভাব বিস্তার করবে, এই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে আছে। আসলে তাহলে রবীন্দ্রনাথ বাবু বলছেন ভোটটাই সত্য, এবং সেখানে কখনো সংখ্যালঘুদের আঁকড়ে ধরে রাখা কিন্তু আদতে তাদের উন্নয়নের কথা ভাবা নয়, আবার কখনো হিন্দুত্বের প্রচার করা কিন্তু আখেরে তাদের ভালো চাওয়া নয়, তাই তো যেটা রবীন্দ্রনাথ বাবু বলতে চাইছেন। কিন্তু দেখুন, এই যখন হিন্দুত্বের কথা এলো, সোমবার অর্থাৎ
আগামীকাল নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে দুর্গা অঙ্গন নিয়ে রাজনীতি একেবারে চরমে। এক্সপোস্টে মারাত্মক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টে জবাব কি দিয়েছে তৃণমূল? আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে। মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতো নিউ টাউনে তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন। সোমবার নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে প্রস্তাবিত দুর্গা অঙ্গন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হলো। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামূলে সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। কিন্তু হঠাৎ বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার। তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনে স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাস স্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। একটা জায়গাতে সরকারি টাকায় মন্দির না বলে দুর্গাঙ্গন বলে শিলান্যাস করতে যাচ্ছেন। প্রথমে স্বাস্থ্য ভবনের জায়গায় টেন্ডার ডাকা হয়েছিল, স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল যে জায়গায়। তারপরে সেই জায়গা থেকে সম্ভবত মুসলিমরা আপত্তি করেছে, বা ঘরের ওই আপনার যারা জায়গা দিয়েছেন তারা আপত্তি করেছেন। শুভেন্দু অধিকারী নিজেই প্রমাণ করলেন যে আসলে ধর্মটাকে নিয়ে ওনারা রাজনীতি করেন। যদি ওনারা যেই হিন্দুত্বের কথা বলছেন তাহলে তো দুর্গা অঙ্গন হলে বিজেপির সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। বিজেপি তার মানে হিন্দুত্বের প্রচার হচ্ছে বলে খুশি হচ্ছে না, বা বিজেপি রাজ্যের কালচারাল সেন্টারের প্রচার হচ্ছে বলে খুশি হচ্ছে না। বিজেপি খুশি হচ্ছে কারণ মমতা ব্যানার্জির সরকার আইনি জটিলতায় পড়ছে বলে। অর্থাৎ এদের কাছে হিন্দুত্ব, রাজ্যের সম্মান কোনোটাই প্রায়োরিটি নয়। আগামী বছর রাজ্য বিধানসভা ভোট, তার আগে কার্যত শুরু হয়ে গেছে ধর্মযুদ্ধ। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে একটু অর্ণবদার কাছে যাবো। অর্ণবদা, শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন, এই যে দুর্গাঙ্গন তৈরি হচ্ছে আগে যে জমিতে তৈরি হওয়ার কথা ছিল সেখানে মুসলমান কিছু ব্যক্তিদের অর্থাৎ মুসলিম ব্যক্তিদের আপত্তি ছিল, তাই সেটা স্থান পরিবর্তন করে নিউ টাউনের বাস স্ট্যান্ডের পাশে তৈরি করা হচ্ছে। না না, সেটা আইনি ব্যাপারে সেখানে কি কি হয়েছে না হয়েছে উনি বললেন বটে, সেটা রাজ্য সরকারের তরফ থেকে বা যাদের জমি নিয়ে নেওয়া হচ্ছে সেই তরফ থেকে আমরা আরো বেশি করে জানলে বুঝতে পারবো। কিন্তু আমি শুধু একটা পার্থক্যের কথা বলছি, সেটা হচ্ছে দুর্গাঙ্গন কি কোনো মসজিদ 500 বছরের মসজিদ ভেঙে হয়েছে? হয়নি। এখানে পার্থক্যটা বুঝতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ সমস্ত ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। শুভেন্দু অধিকারী বলছেন তো যে এবারের যে জমিটা চিহ্নিত করা হয়েছে সেটা শিল্পের জন্য নির্ধারণ ছিল, মানে আগে ধর্ম আগে শিল্প নয়। সেখানে করা হয়েছে সেটার যে টেকনিক্যাল জায়গা, সেই টেকনিক্যাল জায়গা তো আলাদা। আমি বলছি যে এটাকে সম্পূর্ণ ধর্মের লাইনে নিয়ে গিয়ে উনি যেভাবে আক্রমণটা করছেন, আপনি একটু মনে করেন, কিন্তু শাখারফ সরকার বিজেপির একজন নেতা, তিনি বলেছিলেন যে প্রত্যেকটি জেলায় জেলায় আমরা রাম মন্দির করবো, এবং উনি একটা শিলান্যাসও করেছিলেন, ছোট একটি রাম মন্দিরের শিলান্যাসও উনি করেছিলেন। এবং আপনারাই দেখিয়েছিলেন যে প্রত্যেকটা জেলায় এরকম পরিকল্পনা আছে বিজেপির এবং তারা এটা করবেন। অর্থাৎ তারাও কিন্তু একই রকম কথা বলেছিলেন যে আমরা এটা করবো। এবং এই যে পঙ্কজদা বললেন সরকারি টাকা না, আমি তার সাথে একটু মনে করিয়ে দিই যে ফৈজাবাদে যখন হেরে গেল বিজেপি, যখন গত বছরের লোকসভা নির্বাচনে, সেই সময় যে কারণগুলো উঠে এসেছিল সেটা হচ্ছে এইটা, যে ওইখানে মানুষের পেটে লাথি পড়েছিল, 1800 বাড়ি ভাঙা হয়েছিল, মন্দির ভাঙা হয়েছিল, মসজিদ ভাঙা হয়েছিল, দোকান যেগুলো সেই দোকানগুলোকে প্রায় কম্পেনসেশন না দিয়ে তুলে দেওয়া হয়েছিল। সেই ক্ষোভ মানুষের আছড়ে পড়েছিল। আর উল্টো দিকে আপনি দেখুন, যখন দীঘায় যখন ওখানে মন্দির করা হচ্ছে, সেখানে কিন্তু এলাকার মানুষের রোজগার বেড়ে গিয়েছে, সেখানে কিন্তু অর্থনীতি সচল হয়েছে। এই পাল্টা জায়গাটা বোঝা দরকার। এখানে ধর্মটাকে যদি আপনি হাইলাইট করেন, তার পাশাপাশি এটা আপনি দেখুন, প্রথম কথা নাম্বার 1, এই দুর্গাঙ্গন কোনো মসজিদ ভেঙে করা হয়নি, অন্য কোনো ধর্মীয় গোষ্ঠী বা তাদের কোনো উপাসনাকে আক্রমণ করে করা হয়নি। 2 নম্বর হচ্ছে যে এর সঙ্গে যদি রুটি রুজি জড়িয়ে থাকে, তাহলে সেই রুটি রুজি জড়িয়ে থাকাটাকেও অ্যাড্রেস করা দরকার, যেটা দীঘাতে করা হয়েছে। এবং সেখানে দীঘায় আপনারাই দেখিয়েছেন একাধিকবার, ওখানকার যারা ব্যাপারী, যারা ওখানে ব্যবসা করছেন, তারা বলছেন যে আমাদের বিপুল লাভ হয়েছে তারপর থেকে। ওখানে অনেক বেশি পর্যটক এসেছে। এবং প্রথম দিকে একদম প্রথম যে 1 সপ্তাহ 10 দিন, সেই সময় লক্ষ
লক্ষ লক্ষ পর্যটক ওখানে গিয়েছিলেন, এবং এটাও দেখানো হয়েছিল যে মানে পুরীতে লোকে যাচ্ছে না, লোকে দীঘায় যাচ্ছে, অর্থাৎ একটা আতঙ্ক না, মানে একেবারে উদ্বেগের জায়গাটা এটাই। তাহলে এইরকম ভাবে কত মন্দির তৈরি হবে, কত মসজিদ তৈরি হবে গোটা রাজ্য জুড়ে আমরা জানি না, সেটাই তো বুঝতে পারছি না। যদি এই অভিযোগটা সত্যি হয় যে শিল্পের জন্য নির্ধারিত একটা জমিতে মন্দির হচ্ছে, তাহলে তো আর শিল্প হবে না, তাহলে মন্দির আর মসজিদই হবে। মানে এটাই কি আমাদের ভবিতব্য? আমি আপনাকে একটা স্পেসিফিক উত্তর দিয়ে দিই। এই আমি জাস্ট একটা লাইন বলে দিচ্ছি স্যার, আপনি তারপরে একটু জান। আমি একটা লাইন শুধু বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই বছরে কেন্দ্রীয় শিল্প মন্ত্রকের দেওয়া রিপোর্টে দেখা যাচ্ছে 2011 সালে বামফ্রন্ট সরকার যখন চলে যায় সেই সময় পশ্চিমবঙ্গে 1,15,00,000 ইউনিট ছিল হচ্ছে শিল্প, আর এখন সেটা 2,65,00,000 হয়েছে। এখানে শিল্পের সংখ্যা বেড়েছে এবং গ্রাসরুট লেভেলে এখানে অর্থনীতি কিন্তু সচল হয়েছে অনেক বেশি। এটা বলতে হবে, কারণ এমএসএমইতে এই যে 4 বছর ধরে পশ্চিমবঙ্গ 1 নম্বরে, এখানে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়। ওখানে টাটা বাবুকে নিয়ে এসে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, যে মন্দির মসজিদ ঘিরে তৈরি হওয়া যে ব্যবসার কথা বলছেন অর্ণবদা, সেটাই কি আসলে আমাদের শিল্প? আমি আসবো, জানতে চাইবো, আমার আগ্রহ আরো বাড়লো, কৌতূহলটা আরো বাড়লো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি একটা কথা শুনলাম, মসজিদ ভেঙে মন্দির নয়, সুপ্রিম কোর্টের রায়ে ওখানে মন্দির নির্মাণ হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে পরিসংখ্যান দিয়ে আমি বলে দিতে পারি 2011 থেকে 2025 পর্যন্ত যে 6,885টা বড় এবং মাঝারি শিল্প চলে গেছে, এটা প্রশ্নোত্তর পর্বে রাজ্যসভায় এই তথ্য পাওয়া গেছে। সুতরাং এটা বলে, আর এমএসএমই যত রুগ্ন শিল্প যে পরিমাণ হয়েছে, সেটার নাম্বার অফ এই সরকার এসে করেনি, আবহমান কালী আমাদের এখানে ছিল। কারণ মনে রাখতে হবে 1948 সালে আমরা শিল্পে 2য় স্থানে ছিলাম, সম্মিলিত মহারাষ্ট্র এবং গুজরাটের পরে। আমাদের একটা লিগাসি ছিল, সেই লিগাসি নষ্ট হয়েছে 67 অনওয়ার্ড। সুতরাং নাম্বার অফ সিক ইউনিট ইন এমএসএমই সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি। আপনি তথ্য যে কোনো বিজনেস নিউজ পেপার বা সরকারি সাইটে দেখুন, এই তথ্য আপনি পেয়ে যাবেন। দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে অর্ণব যে তথ্যটা দিচ্ছেন যে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করার জন্য অনেক লোককে, এটা একদম ঠিক কথা, একদম ঠিক কথা যে বহু লোককে সরিয়ে দেওয়া আছে, কিন্তু হারের মূল কারণ কিন্তু সেটা ছিল না। মানে আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে 18ই মে 2024 জেপি নাড্ডা বললেন আরএসএস এর সঙ্গে আমাদের দরকার নেই, আমরা বিজেপি অনেক বড় হয়ে গেছে, তারা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই যে কথাটা উনি বললেন, এটা কিন্তু মানে একটা মারাত্মক কথা, যেটা বিজেপির সর্বভারতীয় সেক্রেটারি তিনি বলছেন আরএসএস সম্বন্ধে, এবং তারপরের মানে 21 তারিখে 5টা ফৈজাবাদ সহ 5টা জায়গায় ভোট ছিল এবং ম্যাসাকার হয়েছে, এটাও কিন্তু মানতে হবে। ওটা প্রশ্নটা আমার ছিল রবীন্দ্রনাথ বাবু। হ্যাঁ, দ্বিতীয় যে জায়গাটা, একদম সময় কম। হ্যাঁ, দ্বিতীয় যে অর্ণব যে বলছেন যে ওইখানে দীঘার মন্দির করাতে, আমি আমাদের পাড়ায় দেখেছি দীঘার মন্দির করাতে অনেক টাকা ওইখানকার লোকেদের হচ্ছে। পাড়ায় পাড়ায় না শনি মন্দির হওয়াতে অনেক লোকের ইনকাম বাড়ে। তাহলে মুখ্যমন্ত্রী শনি মন্দির করুন, মুখ্যমন্ত্রী ধর্মরাজের মন্দির করুন, মুখ্যমন্ত্রী মসজিদ তৈরি করুন। আমাদের ছেলেমেয়েগুলোর ক্যাপাবিলিটি, মানে যেটাকে সক্ষমতা বলে, অর্ণব নিশ্চয়ই জানেন যে যার উপর দাঁড়িয়ে অমর্ত্য সেনের অত বড় তত্ত্ব সক্ষমতা ও স্বাধীনতা, সেই স্বাধীনতাটা তাহলে চলে যাক, সক্ষমতা চলে যাক, শুধু ধর্ম নিয়েই চলুক। এবং একদম, অর্থাৎ বোঝা যাচ্ছে 26-এর আগে একদম রাজনীতি ঘোরাফেরা করছে ধর্মকে কেন্দ্র করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।